ভাবতে কত অবাক লাগে যে স্বামী সন্তানের জন্য আমি আমার জীবনের 25টা বছর নষ্ট করলাম। আজ তারাই আমাকে বলে যে তুমি একটা অশিক্ষিত, গাইয়া, থার্ড ক্লাস মেন্টালিটির মানুষ, তোমার কোনো যোগ্যতা নেই, তোমাকে নিয়ে আমরা সমাজে চলতে পারি না, মুখ দেখাতে পারি না। এসব কথা স্বামী বললে মানা যায়, কিন্তু যখন কোনো সন্তান যদি তার মাকে এভাবে সকলের সামনে উপহাস করে বলে, তখন কেমন লাগে? সেটা যে মানুষটা এর ভুক্তভোগী শুধু বোঝা তার অনুভূতি। মাঝে মাঝে মন চায় এই সংসারটাকে ফেলে কোথাও চলে যাই, কিন্তু সেটা হয়ে ওঠে না। কি করে হবে? আমি আমার এই সংসারটাকে যে বড্ড ভালোবাসি, তাই চাইলে একে ফেলে যেতে পারি না। যখন আমার সন্তানেরা আমাকে সবার সামনে মা বলে পরিচয় দিতে লজ্জাবোধ করে, তখন নিজের অজান্তে আমার চোখের জল গড়িয়ে পড়ে। আর স্বামী, তার কথা না হয় বাদই দিলাম, কারণ সে তো আল্লাহর বান্দা, নবীর উম্মত। যাই হোক না কেন, তার জন্যে উনি আমাকে দায়ী করেছেন। ওনার কাছে আমার কোনো মূল্য নেই। ওনার মতে আমি একটা ইউজলেস বস্তু, যার মিনিমাম ভ্যালুটুকু কারো কাছে নেই। ওনার মতে আমার কোনো কাজের লোকের মধ্যে কোনো পার্থক্য নেই। যাই হোক, এই দুঃখের মধ্যে সুখ এলো আমার মেজো ছেলে মিয়াদ। কারণ ও আমাকে সবার থেকে আগলে রাখে এবং আমায় না বলা কথাগুলো ও বুঝে নেয়। সে ছেলে খুব ইচ্ছে ছিল মেয়ের কলেজ, মা মেয়ের ডান্সিং কম্পিটিশনে মা মেয়েতে মিলে জুটি বেঁধে নাচবো, কিন্তু তার হলো কই। আমার ইচ্ছে প্রকাশ করতে মেয়ে আমাকে তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, মা, তুমি নিজের চেহারাটা কখনো আয়নায় দেখেছো? তুমি যে আমার মা, সেটা কাউকে কখনো বলবে? তুমি বাবাইকে দেখো, সে কত বুদ্ধিমান আর কত সফল সুদর্শন বিজনেসম্যান। আর তুমি, তোমাকে তো বাবাইয়ের সাথে মানায় না। ওই যে ঈশা আন্টি, বাবার বাল্যবন্ধু ঈশা আন্টি, কত কিউট। তুমি কখনো দেখেছো? আন্টিকে তো বাবার সাথে খুব মানায়, বুঝলে তুমি? কি হয়েছে রে মা? বাবাই, তুমি জানো না নাকি আমার কলেজে নাচের কম্পিটিশন নাচবে? হোয়াট আর ইউ কেজি? কেন, সমস্যা কোথায়? তুমি নাচতে জানো? জানো না তো তাহলে, যেখানে আমি তোমাকে আমার সাথে কোথাও নিয়ে যেতে ইতস্তত বোধ করি, সেখানে আমার ছেলে মেয়ে তোমাকে নিয়ে যাবে কোনো দুঃখে? যাও গিয়ে ঘর সামলাও, আর নেক্সট টাইম এমন আবদার করবে না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কি যে হয় হয়ে মা মন খারাপ। না বাবা, কেন? মনে হলো তুমি ভালো, আমাকে মিথ্যে বলো? বড় ভাই থাকলে পারতে ওকে মিথ্যে বলতে। তুমি জানো না আমি আর ভাইয়া তোমার কষ্ট সহ্য করতে পারি না? ভাইয়া লন্ডনে যাওয়ার পর থেকে সবাই হাতির পাঁচ পা দেখেছে, তাই তোমাকে যা নয় তাই বলে অপমান করছে। এমন বলে না বাবা, উনি তোর বাবা, বাবা না ছাই। মা, তুমি জানো না অন্যায় যে করে আর যে সয় সমান অপরাধী। হ্যাঁ বাবা, জানি তো। তাহলে তুমি কেন ওদের সহ্য করো? তুমি তো আমার মা, এবারের কাজের লোক না। এসব বলে না বাবা। তুই তো জানিস তোর বুনু কলেজের কম্পিটিশনতে অংশ করতে না পেরে মন খারাপ করে দরজা দিয়ে বসে আছে। আচ্ছা তো থাকুক, এত ন্যাকামো কেন? এমন বলে না। তোর ফোন বাজছে, নাও ধরো, সামলাও তোমার বড় ছেলেকে। আচ্ছা দে। কিরে বাবা, বিদেশে গিয়ে তো মাকেই ভুলে গেছিস তাই না? মা, তুমি কথা ঘুরিও না প্লিজ। সত্যি করে বলো তো, বাবাই আর বুনু তোমাকে কিছু বলেছে? না বাবা, কি বলবে, কিছু বলেনি। তাহলে তোমার চোখের নিচে কালশিটে পড়েছে কেন? ও কিছু না, এমনি। শোনো মা, বাবাই আর বুনু মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করলে আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে মায়ের ছেলে মায়ের কোলে ফিরে আসবো। আমি তো বিদেশে আসতে চাইনি, বাবা তো জোর করেছে। তুমি জানো না আমি তোমাকে কতটা মিস করি। ওই মিয়াদটা তো অলওয়েজ আমার আদরের ভাগ বসায়, আর আমি ভাগে কিছুই পাই না। আই লাভ ইউ মা, আমার সোনা বাবা। কে কি বলো তুমি? তোমার সোনা বাবা তো শুধু মিয়াদ, আর কেউ না। দেখছো মা কি হিংসুটে। আচ্ছা এবার থাম তোরা। বাবা, তুই কেমন আছিস? মোটেও ভালো না, তোমার সাথে কথা না বলে কাজে মন বসাতে পারি না। পাগল দুটো ছেলে আমার কোল আলো করে এসেছে। মা, আই লাভ ইউ মা, আল্লাহ হাফেজ। সাবধানে থাকিস বাবা। জি মা। তখন হঠাৎ করে কোনো কিছু পড়ে যাওয়ার শব্দ হয়। বাবা, চল তো দেখে আসি কি পড়লো।
তুমি যেও না মা, ইয়ানা আবার তোমায় অপমান করবে। এমন বলে না বাবা, আমি যাই গিয়ে দেখি। কিরে মা, মায়ের উপর রেগে আছিস? লিসেন মা, এত ন্যাকামো করো না প্লিজ। আর শুধু তোমার জন্য আমার এই পরিণতি হয়েছে। মা, তুমি কিছু পারো না? তুমি সত্যিই ইউজলেস। কি হলো, তুমি এখানে কি করছো শুনি? তুমি যাও, আমি আমার মেয়েকে সামনে নিব। বলছি কি, আমি এখানে থাকি না প্লিজ। কথা কানে যায় না বুঝি? বলছি তো যাও, আমার মেয়েকে আমি। কি হয়েছে মা? কিছু না, কি আর হবে? মা, তুমি তো কি কিছু করতে চাইছো? আসলে বাবা, জানিস আমার না নিজের একটা বুটিক খোলার খুব ইচ্ছে ছিল। আর তাই তো আমি নারী বিষয়ক অধিদপ্তর থেকে হাতের কাজ করা শিখেছি। ওয়াও, ইটস রিয়েলি গ্রেট মা। আই মিন, আই হেল্প ইউ। না বাবা, তোর কিছু করতে হবে না। তোর বাবাইকে তো জানিস, তিলকে তাল করে ফেলবে। তুমি ওনা মা, এই নারীর ক্ষমতায়ন যুগে কোনো মেয়ে স্বামীর ভয়ে চার দেওয়ালের মধ্যে লুকিয়ে থাকতে, তুমি বলো না মা? বলা যত সহজ, করা তত সহজ না বাবা, কারণ আমি একজন বিবাহিত মহিলা আর আমাদের সাত পাঁচ ভেবে সকল কাজ করতে হয়, বুঝলে? লিসেন মা, কিছু না মা, আমি ভালো করেই জানি বাবা তোমার প্রতি অনীহার কারণ। হ্যাঁ, এটা ঠিক যে বাবা অন্য কোনো মহিলার সাথে জড়িত নেই। আর বাবার কাছে তুমি ইউজলেস মনে হওয়ার কারণ তুমি তেমন সুন্দরী নও। বাবা চায় সবাইকে শো আপ করতে, দেখাতে যে লুক, আমার ওয়াইফ কত সুন্দর। বাবা তো ভালো করেই জানে তুমি দাদু দাদির পছন্দ আর তুমি ঘরের লক্ষ্মী। তাহলে সে কেন এমন করে? আমি বুঝি না, এই আধবুড়ো বয়সে তোমার সৌন্দর্য ধুয়ে কি জল খাবে বাবাই? মিয়াত, ইয়েস বাবাই। তোমার মাকে একটু ডেকে দাও তো। আপনি ডেকেছেন? হ্যাঁ, শোনো, আমার কোম্পানি প্রোগ্রেস পার্টিতে আমি তোমাকে নিয়ে যেতে চাই। তাই তুমি শাড়িটা পরবে কেমন? কিন্তু এটা তো অনেক পাতলা, সাথে স্লিভলেস ব্লাউজ। না মানে ছেলে মেয়ে কী ভাববে? কেউ কিছু ভাববে না, যাও ফ্রেশ হয়ে সুন্দর করে সেজে আসো কেমন? জি। আজ প্রথম উনি আমাকে কোথাও নিয়ে যাচ্ছেন, তবে ওনার পাগলামি থেকে বড্ড অবাক হচ্ছি। ওনার দেওয়া শাড়ি চুড়ি পরে ওনার সামনে এসে দাঁড়াতে উনি আমাকে এক নজর দেখে বললে, একটা লাল টিপ পরে নাও, ভালো লাগবে খুব। ওনার পছন্দ মতো সেজে আমি আনকমফোর্টেবল হয়ে পারছিলাম, তবুও চুপচাপ ওনার সাথে গাড়িতে বসি। কী হলো, কিছু বলবে না মানে? প্লিজ বলো। উম, তোমার আনকমফোর্টেবল লাগছে, দেখো আমি তোমার স্বামী। আর আমারও কিছু শখ আহ্লাদ আছে। আমি যেভাবে লোকদের সাথে কমিউনিকেট করি, তোমারও উচিত আমার ওয়াইফ হিসেবে সকলের সাথে সেভাবে কমিউনিকেট করা। বুঝেছি। তাহলে তো ভালোই। আর হ্যাঁ, প্লিজ বারবার কাঁধে হাত দিবে না কেমন? জি ঠিক আছে। আর হ্যাঁ, এখন থেকে অভ্যাস করে নাও প্লিজ, নইলে তোমার জন্য নাক কাটা যাবে, বুঝলে? জি। তারপর আমরা অফিসে পৌঁছাতে অফিসের ম্যানেজার, যে কিনা আমার ছেলের বয়সে, দৌড়ে এসে বলল, আন্টি আপনি কেমন আছেন? ভালো আছি বাবা। স্যার তো শুধু আপনার গল্প করে, সাথে সাথে উনি ওকে থামিয়ে বলে, আরিফ চলো তো চলো, ভেতরে চলো, তোমার আন্টি সাজতে এত দেরি লাগে যে আমাদের তো লেট হয়ে গেছে। কি আশ্চর্য, উনি তো তেরোত মার্কা পাতলা শাড়ি আমাকে পরতে দিয়েছিল, ওটা পরতে মাত্র 5 মিনিট লেগেছে, আর উনি তো নিজেই এতক্ষণ সেলফি তুলতে তুলতে এত দেরি। সে যাই হোক, ভেতরে যেতেই অফিসের সমস্ত স্টাফ এসে আমার সাথে মিট করতে শুরু করে। তারপর উনি এসে বলল, চলো ডান্স করি। কি? আমাকে তো ডান্স করতে পারি না। বেশি কথা না বলে যেটা বলছি সেটা করো। আমার পায়ের উপর ভর দিয়ে দাঁড়াও। আপনি ব্যথা পাবেন তো? পাবো না, তুমি দাঁড়াও। আমি দাঁড়াতেই উনি আমার এক হাত ওনার বুকের উপর দিয়ে অন্য হাতটা ওনার কাঁধে রেখে দেয়। তারপর আমার কোমরে হাত রেখে ডান্স করতে শুরু করে। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর ওনার বান্ধবী ঈশা আসে। তখন উনি আমাকে ছেড়ে ওর কাছে গিয়ে ওকে নিয়ে ডান্স করেন। তখন আমি, ঈশার বর চুপ করে বসে আছে, আমি জুস খাচ্ছি। তখনই ঈশা এসে আমাকে ধাক্কা মারে, আর অমনি জুসের গ্লাসটা ওর পায়ে গিয়ে পড়ে। সাথে সাথে উনি রেগে গিয়ে আমাকে বলেন, তোমার মাথায় কোনো বুদ্ধি নাই তো, তাই না? সত্যি বলতে, না আমি তোমাকে নিয়ে অতিষ্ঠ। আমি এক্ষুনি পরিষ্কার করতেছি। হ্যাঁ দাও, শাড়ির আঁচল দিয়ে পরিষ্কার দাও। হোয়াট? এসব তুমি কি বলছিস ভাই? ভাবি ইচ্ছে করে এটা করেনি, তাই এটা ক্লিন করার কোনো প্রশ্নই ওঠে না। ঈশা, তুমি ভাবিকে সরি বলো প্লিজ। সরি মিস? কি সরি? কেন? তুমি কেন বলবে সরি? তোমাকে তো সরি বলবে ও। তোমার কত দামি জুতা নষ্ট করে ফেলছে। নো ইমান, ইটস ওকে। অ্যাকচুয়ালি আই অ্যাম সরি ঈশা। আর তুমি এক্ষুনি আমার সাথে বাসায় চলো। তুমি একটুও নৈতিক শিক্ষা শেখোনি, তাই না? তারপর উনি আমাকে বাসায় নিয়ে আসেন এবং আমার মুখের উপর দরজা লাগিয়ে দেন। এতক্ষণে আমি আমার চোখের জলকে সামনে রেখেছিলাম, কিন্তু এখন আর সামলাতে
না পেরে কেঁদেই ফেলি আমি। কারণ আমার শ্বশুর-শাশুড়ির মতো ফেরেশতাদের ঘরে ফেরাউন জন্ম কী করে হলো সেটাই আমি ভেবে পাচ্ছি না। এই লোকটার সাথে সংসার করে কি পেয়েছি আমি? আল্লাহ তাআলা একমাত্র জানে। যার অন্তরে আমি নাই তার সাথে কেন যে পড়ে আছি কে জানে? হঠাৎ করে বিদ্যুৎ চমকে বৃষ্টি শুরু হয় আর আমি ছাদে চলে যাই। আর বৃষ্টিতে ভিজতে শুরু করি। শুধু যে বৃষ্টি পড়ে তাই না, আমার চোখের জলও বৃষ্টির সাথে গড়িয়ে পড়ে। শেষমেশ এমন একজনকে বিধাতা আমার কাছে পাঠিয়েছেন যার কাছে আমার কোনো দাম নেই, যার কাছে আমার কোনো মূল্য নেই। চাই না আমার তোমার কাছে মূল্য। তুমি কখনো সেটা বুঝবে না। না বুঝতে হবে না তোমার। শুধু যেদিন আমার সহ্য শক্তি ফুরিয়ে যাবে তখন আমি নিজের থেকেই তোমাকে ছেড়ে চলে যাব। আগে ভাবতাম কি করে যাব, কিন্তু তখন আর ভাববো না। আর ভাবলেও বাকি না হয়, ভাবলেই বাকি। তুমি তোমার মেয়ে, আমাকে তো পার্মানেন্ট কাজের বুয়া পেয়ে বসেছো। তোমার যখন মন চায় আমাকে কাছে টেনে নাও আর মন ভরে গেলে দূরে ঠেলে দাও। আমি তো মানুষ, কোনো যন্ত্র নই, তাই না? আর তুমি যা মানুষ, আমার থাকা না থাকা তোমার কোনো কিছু আসে যায় না। কারণ তোমার স্বামীরাই পারো বউয়ের জায়গায় টা অতি সহজে অন্য কাউকে দিয়ে দিতে। শুধু আমরাই মেয়েরা পারি না স্বামীর জায়গায় অন্য কাউকে মেনে নিতে। একা, একা ছাদে বসে বৃষ্টিতে ভিজতে, ভিজতে কখন যে আমার চোখ লেগে যায় বুঝতে পারিনি আমি। সকালে চোখ মেলতে দেখে আমার ছেলে আমার মাথায় ওর কোলের উপরে নিয়ে বসে আছে। "তোমার কি হয়েছে মা? সারারাত তুমি বৃষ্টিতে ভিজছো?" "মা, তোমার গা প্রচুর গরম, হয়তো জ্বর উঠবে। তোমার রুমে চলো, গিয়ে শুবে চলো।" "না বাবা, তোর বাবার জরুরি কনফারেন্স আছে তো, সকালে নাস্তা না বানালে কী খেয়ে যাবেন উনি? বেশি খিদে পেলে নিজে রেঁধে খাবে। তোমার শরীরে রেস্টের প্রয়োজন আছে মা।" এমন বলে না বাবা, আমি যাই গিয়ে রান্না করি। তারপর আমি গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করি। তারপর ওনাকে নাস্তা করতে দেই। হঠাৎ করে বৃষ্টিতে ভেজায় প্রচুর মাথা ব্যথা করছে আমার। তার উপর জ্বর উঠেছে। যদিও সেটা আমার সমস্যা, তাতে কি? মানুষটা তো এতই পাষাণ, নাস্তা করে রেডি হয়ে চলে গেল। তবুও আমায় কিছু বলে গেল না। জানি না আমি কার যেন ঘর গোছাচ্ছিলাম, হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই। তারপর যখন আমার হুঁশ ফিরে তখন চেয়ে দেখি যে উনি আমাকে জল ফুটে দিয়েছেন। কেন জানি না আমার ওনাকে আজ বিরক্ত লাগছে। তাই উনি আমার জ্বর দেখতে আমার গালে হাত দিতেই ওনার হাতটা সরিয়ে দেই। তখন উনি বেশ রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে, "তোমার শরীরটা এতটা খারাপ সেটা তুমি আমাকে আগে বলোনি কেন? বললে কি করতেন? আমি তোমার খেয়াল রাখতে পারি?" আমি আমাকে নিয়ে এতটাই ব্যস্ত হবেন না। তুমি তো জ্বর নিয়ে কোথাও যাচ্ছ, চিন্তে নেই। আপনার সংসার ফেলে কোথাও যাচ্ছি না। দুপুরের খাবার বানাতে যাচ্ছি। তোমার শরীর খারাপ, কিছু করতে হবে না। তুমি এসে রেস্ট নাও প্লিজ। কি আর করি? সারাদিন তো রান্নাবান্না ছাড়া আর কোনো কাজ করি না। আমি এটা কি কোনো কাজ? আপনিই বলেন খান সাহেব। আমি যেটা করি সেটা কি কোনো কাজ? আপনি সেটা বলেন খান সাহেব। তুমি আমার সাথে তর্ক করছো? এখন তর্কের কি হলো? শোনো, মুখে, মুখে তর্ক করো না, কেমন? তোমার ছেলেরা তোমার অসুস্থতার কথা জানতে পারলে আমাকে জ্বালিয়ে খাবে। ও তাই? তাই বুঝি এত আট-ঘাট বেঁধে আমার সেবা যত্ন করছেন? ভয় নেই? আমার ছেলেরা আপনাকে জ্বালিয়ে মারবে না। তাই আমাকে আমার কাজ করতে দিন। তারপর আমি গিয়ে দুপুরের খাবার বসাই। বৃথাই ওনাকে আমার কাছে পেয়ে খুশি হচ্ছিলাম। আমি জানি তো সে ছেলের ভয়ে এত ভালো মানসিকতা দেখাচ্ছেন। উনি আমার স্বামী, আমি ওনাকে চিনি না? দুপুরের খাবার বানিয়ে খাবার বেড়ে আমি আমার মেয়েদের রুমে গিয়ে শুয়ে পড়ি। সন্ধ্যার দিকে ঘুম ভেঙে চেয়ে দেখি উনি আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে শুয়ে আছেন। কেন জানি না খুব ভালো লাগছিল। কিন্তু এ ভালো লাগা যে চিরস্থায়ী নয় সেটা বুঝতে পেরে তাড়াতাড়ি ওনাকে ছেড়ে দিয়ে উঠে পড়ি। আমি তখন উনি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। হঠাৎ ওনার ফোনে মেসেজ আসে। উনি ওঠা দেখে তাড়াতাড়ি খুশি মনে রেডি হয়ে বাইরে চলে যায়। আমি তো জানি উনি এখন কোথায় যাচ্ছেন। ঈশার সাথে ডিনারে যায় মাঝে মধ্যে। মন চায় মেয়েটাকে গিয়ে চড়াই। কেন যে নিজের স্বামী সন্তান ফেলে আমার বরের পিছনে পড়ে থাকে কে জানে? সে যাই হোক, উনি যেতেই আমার মিয়াদ এসে আমাকে খাইয়ে দেয়। তারপর বলে, "মা, তুমি আজ আমার কাছে শুবে। তাহলে আমি তোমার যত্ন নিতে পারবো।" "আচ্ছা বাবা, ঠিক আছে।" রাত ৮টায় হঠাৎ করে বাসায় কলিং বেল বেজে ওঠে। ছেলে গিয়ে দরজা খুলে আমার কাছে শুতে চলে আসে। কিছুক্ষণ পর উনি এসে বলে, "তোমার ওষুধ নিয়ে এসেছে, চলো খেয়ে ওষুধ খাবে।" লিসেন বাবাই, তুমি ওষুধ এনে আমার মাকে খাইয়ে দিবে সেই অপেক্ষায় আমি বসে নেই। আমি আমার মাকে খাইয়ে দিয়েছি। তুমি এখন আসতে পারো। গুড নাইট বাবাই। কেন যেন ওনার চেহারাটা আজ অন্যরকম মনে হচ্ছিল। এটা হয়তো মনের ভুল। যে বউকে তার কোনো ব্যাপারে মূল্যায়ন করে না সে কিনা আজ আমার জন্য না খেয়ে আসবে? লোক হাসানোর কারবার, যত্তসব। ভেবেছিলাম আজ তোমাদের সাথে বসে গল্প করব, আমার টেনশন রিলিজ করব, কিন্তু তা আর হলো কই। ছেলে তার মাকে বগল দাবা করে বসে আছে।
এদিকে আবার ঈশার শরীরটাও ভালো নেই। ওমা, তাই নাকি? তুমি ঈশা আন্টিকে নিজের হাতে ওষুধ খাইয়ে দিয়ে এসেছো বাবাই? না, কেন? ও হ্যাঁ, কেন? তুমি তো আর ঈশা আন্টির স্বামী নও। তাহলে তো কত কিছু করতে, তাই না? তুমি এসব কি বলছো মিয়াদ? ইটস সিম্পল বাবাই। আমার মাকে ডিভোর্স দিয়ে দাও, তোমারও শান্তি, আমার মায়েরও। ছেলের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু ছেলে তাকে পাত্তা না দিয়ে মায়ের কাছে শুতে চলে যায়। পরের দিন সকালে খান সাহেব ছেলের কক্ষের সামনে ঘুরঘুর করতে থাকেন। ছেলে দরজা খুলে বাইরে বেরোতে সে কক্ষে প্রবেশ করে ধীর পায়ে বিছানায় এগিয়ে যায়। কিছুক্ষণ ধরে দেখার পর বেগম সাহেবের দুগাল আলতো করে চেপে ধরে সাথে সাথে বেগম সাহেব উঠে পড়েন। আরে উঠলে কেন? তোমার শরীর এখন রেস্টের প্রয়োজন। আমি না উঠলে আপনার সংসার চলবে কি করে আপনি বলেন? তুমি জেদ করো না প্লিজ। আচ্ছা, এই ডায়মন্ড রিংটা দেখতে পছন্দ হয় কি না? তখনই আমার কয়েক বছর আগের কথা মনে পড়ে। একটা বিশেষ দিনের কথা মাথায় রেখে আমি ওনার কাছে ডায়মন্ড রিংকে আবেদন করছিলাম। তখন উনি আমায় অপমান করে বলেছিলেন, তুমি জানো একটা ডায়মন্ড রিংয়ের দাম কত? অতগুলো টাকা তুমি দেখেছো? হুম? শোনো, ভিক্ষাকারীর মেয়েদের এত শখ আহ্লাদ থাকতে নেই, তাই বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করো না, কেমন? আমাকে এতটা অপমান করে কষ্ট দিয়েছিল ঠিকই, কিন্তু ঈশার বার্থডেতে ওকে 3 কোটি টাকার ডায়মন্ড রিং উপহার দিয়েছিলেন উনি। ওই দিনে বুঝেছিলাম যে বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ আল্লাহ কখনো রাখতে নেই। তাই আর কখনো শখ আহ্লাদ করে আমি। কি হলো, কি ভাবছো তুমি? কিছু না, কিছু না, তো এটা পড়ে নাও। আসলে বামুন হয়ে তো চাঁদে হাত দিতে নেই, এত দামি জিনিস আমার অঙ্গে সইবে না, আমাকে মানাবে না। তাই ওটা অন্য কাউকে দিয়ে দিন, তাকে হয়তো ওটা আমার থেকে বেশি বানাবে। এটা আমি তোমার জন্য কিনেছি, আমার চাই না। তাছাড়া আমার অনেক কাজ আছে, আপনি আসুন। তারপর আমি তাড়াতাড়ি ওনার পাশ কাটিয়ে কিচেনে চলে যাই আর রান্না গোছগাছ করি। তখন মনে হলো কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ তখন পিছনে ফিরতে ওনার বুকের সাথে ধাক্কা খায়। কী হলো, কিছু লাগবে আপনার? হ্যাঁ, একটু রুমে আসো। আমার এখন অনেক কাজ আছে, পরে আসবো। আর এমনিতেও আপনার প্রয়োজনীয় সব জিনিস আমি আগেই গুছিয়ে রেখে এসেছি। তাহলে এখন কী চাই? আমি তোমার স্বামী, আমার তোমাকে প্রয়োজন হতেই পারে। আর তোমার কি হয়েছে? হুম? কথায় কথায় তর্ক করো কেন? শোনো, আমি তর্ক করা একদম পছন্দ করি না। এটা যেন তুমিই করছো। সবসময় সবার সব জিনিস ভালো নাও লাগতে পারে। এর মানে তো এই নয় যে তাকে দিয়ে সেটা বল প্রয়োগ করে করিয়ে নিতে হবে। তোমার কথায় আমি কষ্ট পেয়েছি। যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিন। তো মুখে মুখে তর্ক করো কেন? হুম? তর্ক না করে আমার সাথে রুমে গেলেই তো পারো। বাবাই, তোমার সমস্যা কি? মাকে জোর করছো কেন? এমনি তার সাথে আমার কিছু কাজ আছে তাই। আর এমনিতেও অলওয়েজ বাবা মার ব্যাপারে নাক গলা উচিত না। ওকে বাই। আপনার যা বলার তাড়াতাড়ি বলুন। মানে আমাকে তোমার কাজের ব্যস্ততা দেখাচ্ছ? সারাদিন এমন কি কাজ করো তুমি যে তোমার কাজের ব্যস্ততা তুমি আমাকে দেখাচ্ছ? দেখুন, ইয়ানার কলেজে টিফিন করে পাঠাবো, তাই আমাকে এভাবে বিরক্ত করা বন্ধ করো। ও তাই? মুখের খুব বুলি ফুটেছে, তাই না? তোমার যা মন চায় তাই করো, যত সব। এই মহিলাকে বিয়ে করে আমার লাইফটা হেল হয়ে গেল। জানি তো, সে কি আর আমি জানি না? আমার কথায় কষ্ট পেয়ে আমার উপর রাগ ঝাড়াতে চলে এসেছে। এত বছর যে কষ্টগুলো আমি পেয়ে এসেছি, সেই রাগগুলো আমি কার উপরে ঝাড়ি? দুপুরে মিয়াদকে খাইয়ে হলে গিয়ে দেখি উনি বেশ হাসিখুশি হয়ে অফিস থেকে ফিরে এসেছেন। নিশ্চয়ই ঈশাকে ডাক্তার দেখিয়ে এসেছেন। হুম। বাড়িতে নিজের বউ অসুস্থ, বউ ফেলে আরেকজন বউয়ের সেবা ঠিকই করেছেন। কি হলো, কিছু লাগবে আপনার? হ্যাঁ, ইয়ার রিপোর্ট কার্ডে টিপসই মেরে দাও। কেন টিপসই? আমি তো আর অশিক্ষিত নেই। ওরে আমার শিক্ষিত, এইচএসসি পাস, এই তো ঢং করো না, তাড়াতাড়ি সাইন করে দাও। তারপর উনি আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে রুমে চলে যায়। ইদানিং বেগমটা বেশ তর্ক করা শিখেছে। কি যেন বার করতে গিয়ে হঠাৎ আমার কিছু রং জ্বলে ছিঁড়ে যাওয়া শাড়ি, ব্লাউজ, পেটিকোটের দিকে যায়। তখন ফুলবানুকে ডেকে বলি, এগুলো ফেলে দে তো, তোদের বেগম সাহেবা এগুলোকে যত্ন করে রেখে দিয়েছে। আসলে ওরই বা দোষ কোথায়? গরিবের মেয়ে তো, তাই অল্পতে সন্তুষ্ট। তখন ফুলবানু বিড়বিড় করে বলে, সাহেব এগুলো বেগম সাহেবের নিত্যদিনের পরিধেয় কাপড়। শুনে অবাক লাগলো যে আমার বেগমের এসব রং জ্বলে ছিঁড়ে যাওয়া শাড়ি, ব্লাউজ পরে আর এগুলো আজ অব্দি আমার চোখে পড়েনি। ও বেশ কয়েক মাস আগে আমাকে শাড়ি কিনে দেওয়ার কথা বলেছিল। আমি ও ঈশাকে অপমান করায় রাগ দেখায় কিছু কিনে দেয়নি। আমারই অন্যায় হয়েছে। ওকে এভাবে বাজে খরচের দোহাই দেওয়া উচিত হয়নি আমার। আমি জানি ও এই সময় ছেলের রুমে থাকে, তাই সেখানে গিয়ে দেখি ও ছেলের ঘর গোছাচ্ছে আর হাতের নিচ থেকে ছিঁড়ে যাওয়া ব্লাউজটা স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু আমাকে দেখে সেটা লুকিয়ে ফেলে। সাথে সাথে ছেলে রুমে ঢুকে ওকে জড়িয়ে ধরে বলে, মা দেখো, তোমার জন্য
আমি আজকে বেতন পেয়ে কতগুলো শাড়ি নিয়ে এসেছি। এখন তুমি তুমি এগুলোই পরবে। তোমার কিছু লাগলে আমাকে বলবে। জানি পার্ট টাইম জব, তবে আমার কোনো সমস্যা নেই। আমার মায়ের জন্য করতে পারলে আমারই ভালো লাগবে। বিশ্বাস করো, এখানে বাবাইয়ের ৳১ আমি খরচ করিনি। বিশ্বাস করো, এখানে বাবাইয়ের ৳১ খরচ করিনি। আমি আমার টাকা কি তোমার জন্য হারাম? যে তোমার ছেলে আমার উপার্জন করা টাকাগুলোকে হেলাফেলা করে? আমি তো আর উপার্জন করি না যে তোমার জন্য হারাম হবে। বাবাই, হ্যাঁ বল বাবা, তোমার কোনো কাজ না থাকলে তুমি এখন আসতে পারো। তখনই ইয়ানা এসে বলে, বাবাই, অফিস থেকে ম্যানেজার আঙ্কেল নাহিন আঙ্কেল এসেছে। ওকে মা যাচ্ছি, তুমি তাকে বসতে বলো। জি বাবাই। আরে ম্যানেজার সাহেব হঠাৎ এখানে? কি মনে করে? স্যার, আমাদের কোম্পানি এবার 500 কোটি টাকার প্রফিট করেছে। আমি কি খুশি হব না? মন খারাপ করব? কিছু ভেবে পাচ্ছিলাম না। আমি এত টাকা আমি কামাই আর নিজের বউকে কয়েকটা শাড়ি দিয়ে কিনে দেওয়ার ক্ষমতা আমার নেই। আমার ছেলে গর্ব করে বলেছে আমার দেওয়া ৳1 খরচ করেনি। ও কি হয়েছে পাপাই? কিছু না। মা কিছু বলবেন? হ্যাঁ বাবা। আমি না, আমার একটা ড্রেস ঈশা আন্টির ড্রেস ডিজাইনের সাথে ডিজাইন করব। তুমি তাই প্লিজ আন্টির সাথে কথা বলো। আন্টির সাথে কথা বলা কি দরকার মা? আমায় বল, আমি তোর পছন্দ মতো ড্রেস বানিয়ে ডিজাইন করে দেবো। তুমি নিজেকে কি মনে করো মা? পারো তো একটু হাতের কাজ, সেটা নিয়ে ঈশা আন্টিকে হিংসে করো? তুমি কখনোই ঈশা আন্টির মতো হতে পারবে না। আর হ্যাঁ, ড্রেসটা ডিজাইন তৈরি করবে কোনো সাবস্টান্ট মহিলা না। পাপাই, তুমি মাকে মানা করে দাও প্লিজ। মেয়ের কথা কানে গেছে তোমার? তুমি ডিজাইন করা ড্রেসের মানে জানো? হুম? তুমি অশিক্ষিত গাইয়া সারা জীবন ওটাই থেকে যাবে তুমি। আর হ্যাঁ, প্লিজ ঈশার সাথে পাল্লা দিতে এসো না। তুমি ওর নখের যোগ্য না। মা, চলো। কোথায় যাচ্ছ তোমরা? কোথায় আবার? আমার মাকে ডক্টর দেখাতে নিয়ে যাচ্ছি। আমি তো আর আমার মাকে ফেলে আরেকজনের মায়ের সেবা করি না, তাই না? ছেলের মুখে খান সাহেব এমন কথা শুনে চুপ হয়ে দাঁড়িয়ে থাকেন। ভাবছিলেন উনি বেগমকে ডাক্তার দেখাতে নিয়ে যাবেন আর তার যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিবেন, কিন্তু তার আগে ছেলেই মাকে ডক্টরের কাছে নিয়ে যায়। রাতে ডক্টর দেখিয়ে বাসায় ফেরার খান সাহেব আমার পথ আটকে দাঁড়িয়ে বললেন, ডক্টর কি বলছে? এটা নর্মাল জ্বর তো? সেটা আপনার না জানলেও চলবে। চলবে বলে পাশ কাটিয়ে চলেই যাচ্ছিলাম। ওর কাছে প্রশ্নের উত্তর না পেয়ে ছেলের কাছে যাই। গিয়ে দেখি ছেলের পাশে ঘুমিয়ে আছে। ছেলে পড়ালেখা করছে, কিন্তু আমাকে দেখে তাড়াতাড়ি রুমের বাইরে এসে দরজা লাগিয়ে দিয়ে বলে, কিছু বলবে বাবাই? মা কেমন আছে তোমার? ডক্টর কি বলেছে? সেটা তোমার না জানলেও চলবে। অন্যের বউয়ের সেবা করছো, তাকে ডক্টর দেখাও। যে সেটা করো না পাপাই। তোমার চরিত্রের দোষ আছে, সেটা ঠিক করো পাপা। তোমার চরিত্রের দোষ আছে, সেটা ঠিক করো বাবাই। ছেলের কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন শান সাহেব। আর ছেলে তার মুখের উপর দরজা লাগিয়ে রুমে চলে যায় আর সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেন। পরের দিন সকালে নাস্তা না করে খান সাহেব অফিসে চলে যায়। তারপর ঈশাকে নিয়ে ঘুরতে চলে যায়, কিন্তু কিছুতেই কোনো কাজে মন বসে না। তাই সে ঈশাকে মিথ্যে বলে বাড়ি ফিরে যায়। সদর দরজা দিয়ে প্রবেশ করতে করতে খান সাহেব শুনতে পান ফুলি কাকে যেন বলছে, বড় ভাইয়া, বাসায় কেউ নেই। বেগম সাহেবা রান্না করছেন, আপনি চিন্তা করবেন না, আমি তাকে চোখে চোখে রাখবো। খান সাহেব বুঝলেন বড় ছেলে ইয়াদের ফোন, আর ভাবলেন এই তো সুযোগ বেগম সাহেবের শরীরের হালচাল জানার। তাই তিনি তড়িঘড়ি করে রান্নাঘরে ছুটে যান। গিয়ে দেখেন যে তার বেগম খুবই মনোযোগ সহকারে রান্না বান্না করছেন। তাই বেশ ভড়কে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করেন, কি হয়েছে তোমার? ডক্টর কি বলছে? কিছু তো বলেনি আমায়। তেমন কিছু না, শুধু রেস্ট নিলে ভালো হয়ে যাব। তুমি আমাকে ইগনোর করছো? বালাই শার্ট, আপনাকে ইগনোর করার আমি কে? অত ক্ষমতা আছে নাকি আমার? কালকে তুমি বমি করেছো, সেটা আমার নজর এড়ায়নি। আমাকে ছাড়ুন। কেন? আমার এসব ভালো লাগে না। আর তখনই আমি ওনার গায়ে বমি করে দেই। সাথে সাথে উনি আমাকে ফেলে ঘৃণায় দূরে সরে দেয়। ফুলি এসে তখন আমাকে ধরাধরি করে রুমে নিয়ে যায়। আমার গা হাত পা মুছে শাড়ি পরিয়ে দেন। তারপর ওনাকে দুপুরের খাবার সার্ভ করার সময় বলেন, ছি ছি, তুমি আমার কাছে এসো না প্লিজ। কয়েকবার গোসল করার পরেও বমির গন্ধ মনে হয় আমার গা থেকে এখনো যায়নি। তোমার কি আঙ্কেল বলো তো? আগে তো বলবে, এমন কেউ করে? এমন ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তারপর আমি রুমে চলে আসলে। কেমন মানুষ, একবার নিজে থেকে ডাক্তারের কাছে যাওয়ার কথা বলল না? উনি কখনো আমাকে বুঝবে না? উনি না আমার স্বামী? তোমাদের বেগম সাহেবা খেয়েছে ফুলি? না, খেতে আর পেলো কই? আপনি খাবেন তারপর তো খাবে। কথাটা শুনে খান সাহেব নিজের থেকে খাবার নিয়ে ছেলের কক্ষে গিয়ে দেখে বেগম অপর পাশে ফিরে খাচ্ছে। কি হলো, একা একা খাচ্ছ? আমার সাথে
বসে খেতে পারতে না? সাথে সাথে বেগম সাহেব তার চোখ জল মুছে বলল, আপনার অসুবিধা হচ্ছিল তো? আপনি খান, আমার খাওয়া হয়ে গেছে। চলো ডাক্তারের কাছে যাব, শরীরটা বোধহয় বেশি ভালো নেই তোমার। সেটা আপনার মনের ভুল। হয়তো খান সাহেব আরও কিছু বেগম সাহেবাকে জিজ্ঞাসা করতে চেয়েছিল, তখনই ছোট ছেলে এক হাঁড়ি রসগোল্লা নিয়ে এসে মাকে জড়িয়ে ধরে বলল, আমি না খুব খুশি। আমারও তো ভাইয়ের তো মনে হয়েছিল এমন কিছু একটা হবে। ছেলের কথা শুনে মাথা মুন্ডু কিছু বুঝতে না পারে খান সাহেব ফিক করে হেসে দিয়ে বলল, কি হয়েছে বাবা? নাথিং বাবা, তোমার কাজ হয়ে গেলে তুমি এখন আসতে পারো, আমার কিছু কাজ আছে। আচ্ছা বাবা, ঠিক আছে। জানি না ওদের খুশির কারণ কি, আমি ওদের খুশিতে সামিল হতে চাই, খুশির কারণ হতে চাই। তাই খান সাহেব তখন দরজায় আড়ালে উঁকি মেরে দেখেন বেগম সাহেবের ছেলেকে আদর করে তার মাথায় হাত বুলিয়ে বলছেন, বাবা, উনি তোর বাবা, তোরা দুই ভাই কেন বাবার সাথে পক্ষপাতিত্ব করিস? এটা কি ঠিক না? উনি তোদের বাবা। মা বাবাইয়ের কথা বাদ দাও না, আমি আর ভাই তো সেই লেভেলের খুশি। হঠাৎ করে কিছু পাওয়ার পরে যাওয়ার শব্দ হয়, আর খান সাহেবের উপস্থিতি বুঝতে পেরে মেয়ের কথার প্রসঙ্গ পাল্টে দেয়। রাতে যখন সবাই খাবার খাচ্ছিল তখন ইয়ানা বলে, পাপাই, কলেজে প্যারেন্টস টিচার মিটিং আছে কাল, তাহলে আমি ও পাপাই মিলে যাই। তুমি না মা, প্লিজ, পাপাই ও ঈশা আন্টি যাবে। আমি ঈশা আন্টিকে বলে দিয়েছি। আর ওখানে তোমরা কোনো কাজে নাই, সো সংসারে বসে থাকার তো কোনো মানে হয় না, তাই না পাপাই? হ্যাঁ অবশ্যই, তোমাকে যেতে হবে না, কেমন? আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে উনি কলেজে মিটিংয়ে ঈশাকে নিয়ে যোগদান করে। তারপর অফিসে গিয়ে সমস্ত কাজকর্ম সামলায়। সন্ধ্যায় বাসায় ফিরে এসে আমাকে বলেন, শোনো, আমি আমার এক বাল্যবন্ধুর বিবাহবার্ষিকীর পার্টিতে যাব, তাই আমাকে একটা পাঞ্জাবি বের করে দাও তো। দেখুন তো এটা পছন্দ হয় কি না। আমি এটা আপনার জন্য বানিয়েছি, হাতের কাজও করেছি, কেমন? তুমি ভাবলে কি করে যে আমি এই 2 টাকার পাঞ্জাবি পরে আমার বন্ধুর পার্টিতে যাব? আমার তো একটা ক্লাস আছে নাকি? আসলে আমি বুঝতে পারিনি। তাহলে ঈশার দেওয়া পাঞ্জাবিটা নিন, ধরুন। তারপর আমি ঈশার দেওয়া পাঞ্জাবিটা ওকে সাথে করে বন্ধুর পার্টিতে যাই। সেখানে গিয়ে বন্ধুর সাথে আলাপ করতে করতে খেয়াল করে দেখি ও আঁকিবুকি করা পাঞ্জাবি পরে আছে। কথার ছলে এটা পরার কারণ জানতে চাইলে ও বেশ গর্ব করে বলে, ভাই, তোর ভাবি এটা আমার জন্য ভালোবেসে নিজের হাতে হাতে কাজ করে বানিয়েছে। তোর ভাবি মোটামুটি হাতের কাজ জানে, তাই তো আমাকে আমার বার্থডেতে গিফট করেছে। আর এটাই আমার জন্মদিনের বেস্ট গিফট। কেন জানি না বেগমের জন্য আমার খারাপ লাগছে খুব। ওকে এভাবে ডিসঅ্যাপয়েন্টেড করা উচিত হয়নি আমার। ওর দেওয়া পাঞ্জাবিটা পরে আসলে আমিও গর্ব করে বলতে পারতাম যে দেখো আমার বউয়ের হাতের কাজ। পার্টির শেষে বাসায় ফিরে ছেলের রুমে গিয়ে দেখি যে ও ছেলের গায়ে বমি করে দিয়েছে, আর ছেলে তবুও মায়ের মাথা বুকের সাথে চেপে ধরে বসে আছে। হঠাৎ দিশা, আমার বোনের মেয়ে, আমার পাশ কাটিয়ে গিয়ে বেগমকে জড়িয়ে ধরে বলে, ভাই, আমি মাম্মামকে দেখছি, তুমি গিয়ে ফ্রেশ হও। আরে মা, তুই তো বেড়াতে এসেছিস, যা গিয়ে রেস্ট কর, ভাই তো আছে, ও সামলে নেবে। তুমি চুপ করো মাম্মাম। তুমি জানো প্রতি বছর কয়েকবার করে আমি শুধু তোমার বাড়ির কাছে আসি আদর খাবো বলে। আর তার উপরে মা আসার আগেই বলেছে তুমি একদম সুস্থ হলে যেন আমি বাড়ি ফিরি, তাই না? এমন করো না প্লিজ। দিশার কথা শুনে খেয়াল করে দেখি আমি ছেলের ওর মায়ের বমি পরিষ্কার করছে। আশ্চর্য, আমার তো এসব ঘৃণা করে, ওর কি করে না। তারপর ওকে ধরাধরি করে বাথরুমে নিয়ে গিয়ে ঈশা ওর শাড়ি চেঞ্জ করে দেয়। হঠাৎ করে বন্ধু ডক্টর ইফাত বলে, আমাকে গুরুত্ব না দিয়ে ছেলের রুমে ঢুকে যায়। তারপর ও চেক আপ করে ওষুধ লিখে দিয়ে আমাকে ইগনোর করে চলে যায়। দিশা ওকে শুইয়ে রুমের বাইরে আসতে আমি ওকে জিজ্ঞাসা করি, কেমন আছিস মা? তোর মাম্মাম কেমন আছে? সেটা তোমার না জানলেও চলবে। মামু, পার্টি করতে গেছিলে তো, পার্টি করো, কেমন? আমি বুঝি না ওরা সবাই আমাকে ইগনোর করে। আমি কি তোমার শরীর খারাপের খবর জানতে ইচ্ছা করে না? আমি বুঝি না একটা মানুষ এত বাজে কি করে হয়। তোমাকে তো আমি সম্মান করতাম মামু, কিন্তু ফুলবানু থেকে সব শোনার পর তোমার প্রতি আমার অসম্মান ভালোবাসা কর্পূরের মতো উবে গেছে। আর ইয়ানা তো বেয়াদবের হাড্ডি। শুনে মনে হয় গিয়ে থাবড়িয়ে আসি কতক্ষণ। পরের দিন দুপুরে শাওয়ানে নিয়ে বেগমের বানানো পাঞ্জাবিটা খুঁজছিলাম। জুম্মার নামাজ পড়তে যাব, কিন্তু কোথাও খুঁজে পেলাম না আমি। তখন দেখলাম মিয়াদের গায়ে ওই পাঞ্জাবিটা, তাই ওকে বললাম, বাবা, তুই আমার পাঞ্জাবি পরেছিস কেন? কি আমার বইয়ে গেছে তোমার পাঞ্জাবির চেয়ে? এবার এটা আমার পাঞ্জাবি, জানো না? মা নিজ হাতে বানিয়েছে। তোমারটা কই? আমি জানি না, মাকে গিয়ে জিজ্ঞাসা করো। তখন আমি বেগমের রুমে গিয়ে দেখি ও আমার পাঞ্জাবি দিয়ে ঘর মুছছে। কি কিছু লাগবে আপনার? ওটা দিয়ে ঘর মুছছে কেন? আপনি তো পরবেন না, তাই ঘর মোছার জিনিস বানিয়েছে। তাহলে আমি এই পাঞ্জাবিটা পরি? কি? ওটা আমার বড় ছেলের পাঞ্জাবি, আপনি পরবেন কেন?
যান গিয়ে নিজের পাঞ্জাবি পরুন, 2 টাকার জিনিস আপনার গায়ে সইবে না। আপনার তো একটা ক্লাস আছে, তাই আপনি আপ- আপনাকে অপমান করতে চাই না, অপমান করতে চাইনি। এখানে অপমানে কিছু হয় নাই, ইয়াদের পাঞ্জাবিটা দাও, ওটা পরে যাই। না, আমার বড় ছেলেটা এখানে নেই বলে ওর জিনিসগুলো নষ্ট করবেন আপনি? যান গিয়ে নিজের পাঞ্জাবি পরেন, না হলে নামাজে দেরি হয়ে যাবে। তুমি এমন ব্যবহার করলে আমার কষ্ট হয়, সেটা কি তুমি বুঝতে পারো না বেগম? দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবছেন আবার? নামাজে গেলে তাড়াতাড়ি যান, না গেলে যেতে হবে না, কেমন? খান সাহেব তখন কষ্ট পেয়ে ওনার একটা পাঞ্জাবি পরে জুম্মার নামাজে যায়। নামাজের পর খেয়াল করে দেখেন মিয়াদ ওনাকে রেখে একা একা বাসায় ফিরে যাচ্ছে, তাই উনি তাড়াতাড়ি পা চালিয়ে ছেলের সাথে হাঁটতে শুরু করে। মিয়াদ তখন ওনার মন খারাপ দেখে কিছুটা আন্দাজ করতে করে ফিক করে হেসে দিয়ে বলে, বাবা এটা বুঝি মায়ের বানানো পাঞ্জাবি? না না, এটা তো শপিং মল থেকে কেনা, তোর মা আমার জন্য বানায়নি। বানাবে কি করে? মায়ের শরীর কত খারাপ, ডক্টর তো মাকে বেড রেস্ট দিয়েছে, তাই না? হ্যাঁ, তাই হয়তো আমার জন্য নিজের হাতে কাজ করে কিছু বানায়নি। বাসায় ফিরে রুমের দরজা দাঁড়িয়ে মিয়াদকে দেখে দিশা হাসতে হাসতে ফ্লোরে পড়ে গড়াগড়ি খাচ্ছে। হাসার কারণ জিজ্ঞাসা করতে খান সাহেব পাঞ্জাবিটা দিয়ে ঘর মোছানোর মিয়াদের সামনে তুলে ধরেছে। সেটা থেকে মিয়াদ হাসতে হাসতে বলে, তাই তো, জাতির আজ শোক, আহত, হা হা। আমি মা দুটোর কান ধরে বলে, পাজি অ্যাক্সের কি করছো তোমরা? তোমরা লেটেস্ট ক্রিয়েশন দেখেছো মামা? হা হা। হয়েছে, বুঝেছি, হা করে দেখি, খাইয়ে দিচ্ছি আমি। মা আমি না ভেবে পাচ্ছি না যে আমি আবারও ভাই হতে চলেছি। দেখনি, এবার একটা পরীর মতো বোন হবে আবার। ভাইয়া ঠিক বলছে মাম্মাম, তোরা ওনার পারিসও বটে, এই বুড়ো বয়সে আবার মা, সব তোর বাপের দোষ। দোষ না মা, বাবাই একটু বেশি রোমান্টিক, হাহা। পাজি দুটো নিয়ে আর পারি না। দুটো নিয়ে পারেন না, বড় ভাইয়া থাকলে কি করতো? মা এই খুশির খবরটা বাবাইকে কবে জানাবে? 7 দিন পর ইয়ানার বার্থডেতে। বেগমটার আজ কি হলো? একবারও আমার কাছে এলো না। এখনো মন মেজাজ খিটখিট আছে ওর। আচ্ছা, ওর আবার শরীর খারাপ হলো না তো তাই হয়তো মেজাজটা বিগড়ে আছে। সন্ধ্যায় ছেলের সাথে বসে গাল গল্প করছিলাম, তখনই দিশা আসে, মাম্মা মামু তোমায় ডেকেছে। আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, এই প্যাকেটটা নাও। কি আছে এখানে? খুলে দেখো তোমার কিছু জিনিসপত্র। প্যাকেট খুলে আমি যেন আকাশ থেকে পড়ি। অতি কষ্টে নিজের হাসিটা সামলে ওনার দিকে তাকাতে উনি আমাকে ঠেলে ঠুলে বাথরুমে ঢুকে বলে, যাও গিয়ে বদলে নাও। তাই আমি ওনার মন রাখতে বাথরুমে ঢুকে ট্যাপ ছেড়ে মুখ চেপে হাসতে হাসতে শুরু করি। কেন যেন হাসি পাচ্ছে খুব, হা হা। হঠাৎ করে পাগলামি করছে কে জানে। কি গো হলো তোমার? না সারা রাত বাথরুমে কাটিয়ে দেওয়ার প্ল্যান করছো তুমি? এই তো হয়ে এসেছে, আসছি, ওয়েট আ মিনিট। এত দেরি লাগে? জি একটু সময় তো লাগবে। মাম্মাম চলো না, আমাকেও ভাইয়াকে খাইয়ে দিবে প্লিজ। ধুর, এই ছেলেমেয়েগুলো জ্বালায় তো। ওর সাথে কথাই বলতে পারি না। কি হয়েছে মামু? না কিছু না, মাম্মামকে নিয়ে যাও। শোনো, তুমি কিন্তু আজকে আমার কাছে আমার সাথে ঘুমাবে। এই কয়েকদিন রাতে আমি ঠিকমতো ঘুমাইনি জানো। হুম আমি এখন আসি, আপনিও খেতে আসুন, তারপর আমি ছেলে মেয়েদের খাইয়ে ওনাকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিই। তারপর ওষুধ খেয়ে ওনার কাছে শুতে গিয়ে দেখি যে উনি বিছানায় গুছিয়ে একপাশে শুয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি ওনাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চুপ করে ওনার পাশে লাইট অফ করে শুয়ে দেয়। সাথে সাথে উনি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে ওনাকে 1 কাপ কফি দিতে উনি আমার হাত চেপে ধরে বলেন, তুমি জানো আমি আজ তৃপ্তি করে ঘুমিয়েছি। এতদিন তো রাতে ঘুম হয়নি আমার। এখন থেকে আমার কাছে শুবে। হ্যাঁ শোবো। হঠাৎ কোথা থেকে যেন ঈশা এসে ওনাকে ছেলেমেয়ের সামনে জড়িয়ে ধরে উনি জিজ্ঞাসা করেন, কি হয়েছে? রুহান আমার সাথে ঝগড়া করছে। ওকে, রিল্যাক্স, চিল করো প্লিজ। এই মহিলা এত অসভ্য কেন ভাইয়া? ওর স্বামী ওকে কিছু বলে না? আঙ্কেলও জানে উনি বেয়াদব। আমার বাপ যেন ও তাকে মাথায় তুলে নাচে। একেই তো এই অবস্থা, তার উপর হঠাৎ করে আমার মাথা ঘুরে বমি চলে আসে আর আমি ঈশার গায়ে বমি করে দেই। তখন উনি আমাকে চড় মারে আর সাথে আমার বড় ননদ ইমা এসে আমাকে ধরে বলে, ভাবি তুমি ঠিক আছো তো? আর উনি তখন চমকে যায় আর ইমা তাকে বলে, তুই তোর বউয়ের থেকে অন্যের বউ এর ইন্টারেস্ট সেটা তো আমাকে আগে বলিসনি। তুই যে নষ্টামো করে বেড়াও সেটা তো কেউ আমাকে বলেনি। বুড়ো বয়সে হাতির 5 পা দেখেছিস তুই? তুমি আমি তোমাকে মারতে চাইনি বেগম। ইউ জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। আরেকজনের বউকে ডাক্তার দেখাতে নিয়ে যাও, নিজের বউকে চোখে দেখিস না? আর এই মহিলা তুই তো পুরো নষ্টা। তুই ওর সাথে ওর জন্য নিজের বউয়ের গায়ে হাত তুলছিস? আমি বিশ্বাস করো,
তোমার চরিত্রে দোষ আছে। আগেই বলেছিলাম তো বাবাই, সেটা তুমি বুঝতে পারোনি, তাই না? বাবা, আমার একটুও ভাল লাগছে না। আমার অসুস্থ লাগছে খুব। তুমি আমার কথা শোনো। আপনি আমার রাস্তা ছাড়ুন। হতে পারি গরিব ঘরের মেয়ে, কিন্তু উচ্চশিক্ষিত লোকদের মতো জঘন্য নেই। আমার একটা আত্মসম্মান বোধ আছে। আর হ্যাঁ, প্লিজ এখন থেকে আমার কোনো বিষয়ে নিজেকে জড়াবেন না। তাহলে আমি বড়ই উপকৃত হব। খান সাহেব, এইচএসসি পাশ করে আমি কিন্তু কারো থেকে কোনো অংশে কম যাই না। তাই থ্যাঙ্কস ফর ইয়োর কাইন্ডনেস মিস্টার খান। তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি। ঈশা আমার বান্ধবী, এছাড়া আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি কারো সাথে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে নেই। আপনি শুনতে পাননি? আমার রাস্তা ছাড়ুন। আর আপনি আমার হাত ধরেছেন কেন? ছাড়ুন। আরে আপনার ঘৃণা করি না। আপনার ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, হোয়াট এভার, সে তো মাখামাখি হয়ে গেছে। তাকে নিজের হাতে গোসল করিয়ে কাপড় চোপড় পরিয়ে দিয়ে যান। শুধু শুধু আমার পেছনে টাইম ওয়েস্ট করবেন না, কেমন? বাবা, আমি আজকে তোর নানু বাড়ি যাব। তোর বাবা হয়তো ভুলে গেছে গরিবের ঘরে মেয়ে হলেও ও বড় লোক ভাইয়ের একমাত্র বোন। বেগম, তুমি বাড়ির বাইরে পা রাখলে আমাদের সম্পর্ক এখানেই শেষ বলে দিলাম আমি। তারপর আমি অফিসে চলে আসি। আমার বিশ্বাস ও বাড়ি ছেড়ে কোথাও যাবে না। যাবেই বা কী করে? আমার যক্ষের ধন আগলে রাখতে হবে না? আমি জানি বাড়াবাড়ি ওর লোভ আছে আমার সম্পত্তির উপরে। ও যাবে না কিছুতেই না। যেই হোক, এই 25 বছর সংসারে আমি কখনো ওর গায়ে হাত তুলি নেই ব্যথা পাবে বলে। আমি ওকে কখনো আমার উপরে রাখতে দেখি নেই বেগম। আমার আমাকে আমার ছেলেদের মতো চরিত্রহীন মনে করে। এত বছরের সংসারে আপনি এখনো আমাকে বুঝে উঠতে পারেননি। আপনার কাছে আমি লোভী। আপনার ছেলেরা আমার বংশধর বলে আপনি মনে করেছেন যে আপনি আমার যক্ষের ধন আগলে রাখতে বলবেন এখানে পড়ে থাকতে? না, কখনোই না। না, ঘৃণা জন্মে গেছে আমার মনে আপনার জন্য। আমি আর এখানে থাকতে পারবো না কখনো। আমি আপনার সাথে সংসার করে উঠতে হাঁপিয়ে গেছি। আর না, নাও জাস্ট এনাফ ইজ এনাফ। বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় এক নজর নিজের সাজানো সংসারটা চোখ বুলিয়ে নেই আমি। তারপর আমার ছেলের হাত ধরে ভাইয়ের বাড়িতে উঠি। ভাই আমাকে দেখে মাত্র ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে। আমি তো জানতাম একদিন তুই আমার কাছে আসবি। দেখ বোন, তোর কোনো কষ্ট হবে না। কিন্তু মামুনিকে নিয়ে আসিসনি কেন? আসলে ও তো ওর বাবার মেয়ে। ওর তো মনে হয় ওর মা শুধু ন্যাকামো করে, তাই ওকে নিয়ে আসিনি। ও স্বাধীনতা হস্তক্ষেপ করিনি। ও থাক ওর বাবার কাছে। ওর আমাকে প্রয়োজন নেই। মিয়াদ, তুমি জানো মামু, ইয়ানার মতে বাড়ি থেকে আপদ বিদায় হয়েছে। ও থাক ওর মতো। ওর কথা জিজ্ঞাসা করো না। ওর মতে মা ন্যাকামি করে। ও বোঝেনি মাই হয়। মায়ের জায়গায় কেউ কখনো দিতে পারে না। তুমি ওর কথা বাদ দাও। সারাদিন কাজের শেষে তো পা রাখতে খান সাহেবের মনে হয় যেন কিছু একটা নেই। তাই সাথে সাথে মেয়েদের কক্ষে ছুটে গিয়ে দেখে সেখানেও কিছু নেই। তারপর বেগমের ব্যবহৃত কিছু গহনা ছাড়া তার বেগমের ব্যবহৃত কিছু। খান সাহেব ভাবতে পারেনি যে তার অবাধ্য হয়ে বেগম সাহেবা বাড়ি ছেড়ে চলে যাবেন। তবুও মন মেজাজ ঠিক করে ভাবলেন বেগম কখনোই রাগ না করে হয়তো রেগে আছে বলে গেছে, তারপর রাগ করে ফেলে পরে ফিরে আসবে সে। তাই সে এই বিষয় নিয়ে কোনো মাথা ঘামায়, কিন্তু নিজের ঠাট বজায় রাখতে গিয়ে বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করেনি। তাই এইভাবে কাটে 6 মাস। তারপর খান সাহেবের টনক নড়ে যে বেগম সাহেব এখনও বাসায় আসেনি। তাই খবর নিতে ছেলেকে ফোন করে, কিন্তু ছেলে শালা কাউকে না পেয়ে শালার বউকে ফোন করে। মিসেস মাহবুবের ফোন বেজে খান সাহেব কল রিসিভ করে ননদিনীকে জিজ্ঞাসা করে, দুলাভাই, ওর মেয়ের কথা মনে পড়ে না তোমার? কেন পড়বে ভাবি? ওদের মনে রাখার মতো কিছু করেছে ওরা? তবুও তোমার স্বামীর প্রয়োজন তোমাকে। তার প্রয়োজন মেটানোর লোকের অভাব নেই ভাবি। সে তার ব্যবস্থা আগের থেকেই করে রেখেছে। ভাবি তো আগের থেকেই অবৈধ সম্পর্কে জড়িয়েছে। তাই সে তার সমস্ত শারীরিক মানসিক চাহিদা মেটায়। আগে ভাবতাম ওনাদের সম্পর্ক বন্ধুত্ব ছাড়া আর কিছুই নয়, কিন্তু এখন প্রমাণিত অবশ্য। কিছু না হলে সে কেন আমার গায়ে হাত তুলবে? যে দেখো, এ কয়েক মাসে তারা তাদের সংসার গুছিয়ে ফেলেছে। বেগম সাহেবের কথাগুলো খান সাহেবের মনে আঘাত করে, কারণ তিনি কখনো ভাবেননি যে বেগম সাহেব তাকে এভাবে ভুল বুঝবে। এখন সে ভালো করে বুঝতে পারছে সে কেন তার বেগম সাহেবাকে এই 6 মাস কেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি। এই কমাস সে খান সাহেবের ঈশার সাথে যোগাযোগের চেষ্টা করেনি। শুধু বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি করেছে। কাজের লোকদের রান্না করা খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেছে তিনি, কিন্তু সোনামুখ করে খেয়ে নেন তিনি। তবুও পুরনো অভ্যাস, যেমন প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে না পেলে বেগম বলে হাঁকতে ভুলতে পারেননি তিনি। তাই তো সেদিন তার অফিসের ফাইলটা খুঁজে না পেরে
চিল্লানি দিয়ে বলে, বেগম ফাইলটা খুঁজে পাচ্ছি না, জলদি এসে খুঁজে দিয়ে যাও। সাথে সাথে মেয়ে এসে ওনাকে ফাইলটা দিয়ে দেয়। মা তো এখানে নেই বাবাই। খান সাহেবের মনটা তখন বড্ড খারাপ হয় আর সে কিছু না খেয়ে অফিসে চলে যায়। ইয়ানার দিনগুলি বেশ ভালোই কাটছিল, কারণ ওর স্বাধীনতা হস্তক্ষেপ করার মতো কেউ ছিল না। আগে তো কিছু হলে বেগম সাহেবা তাকে সামলে রাখতো, ভালো মন্দের পার্থক্য বোঝাতো, বাধা হয়ে দাঁড়াতো। এখন উঠতি বয়সের মেয়ে কিনা সব মেনে নিত? না, তা না। মাকে যা নয় তাই বলে অপমান করতো। তবে মাঝে মধ্যে মায়ের কথা মনে পড়তে তাকে দেখার জন্য মন অস্থির হয়ে পড়েও। আজ খান সাহেবের মন মেজাজ ফুরফুরে হয়ে আছে, কারণ আজকে তার বেগম সাহেবের ২৬তম বিবাহবার্ষিকী। তার নিঃশ্বাস আজকে বংশের নিয়ম রক্ষার জন্য হলো বেগম সাহেবের সাথে সময় কাটাতে আসবেন। তাই সে অফিসে লাঞ্চ টাইমে মলে গিয়ে অনেক দামি একটা গহনা গাটি কিনে আনেন। মামি, জানো আজকে মা বাবাইয়ের বিবাহবার্ষিকী? হ্যাঁ জানি, তবে মা আজকে গরিবদের খাওয়ানোর বেন। তবে হ্যাঁ, মা তাকে ডেকেছেন বাবা। মা তুমি ডেকেছো? হ্যাঁ মা, বলো। বাবার বাসায় হাতের কাজ করতে আমি বিরক্ত হয়ে গেছি। মা আজকে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো। আর হ্যাঁ, তোমার বুটিক শোরুমের জন্য যে মলের ফ্লোর ভাড়া নেওয়া হয়েছে সেটাও তোমাকে দেখিয়ে আনবো, কেমন? ঠিক আছে বাবা। রাতে বেশ ফুরফুরে মেজাবে বাসায় ফিরে খান সাহেব তার বেডরুমে দেখেন কেউ একজন টেনে তার বিছানায় বসে আছে। সে তার পাশে গিয়ে বসতেই ঘোমটাওয়ালি উঠে দাঁড়ায়। তখন খান সাহেব তার হাত ধরেন আর বুঝতে পারেন এ তার বেগম না অন্য কেউ। তাই সাথে সাথে সে তাকে দূরে ঠেলে দেন। ঘোমটা তুলে ঈশা ওনাকে বলেন, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে সেটা কখনো মুখে বলনি? হুম, তুমি তো চাইতে তোমার বউ আমি হই, তাই না? তাই তো তুমি মিশকে আমার সামনে অপমান করতে। এখন তো আর নেই, তাহলে কোনো বাধা নেই। প্রয়োজনে আমরা স্বামী স্ত্রীর মতো থাকবো, কেউ জানতে পারবে না। আমি তোমাকে শারীরিক সুখে ভরিয়ে দিব। ইমান, তুমি এসব কি বলছো? ঈশা, তোমার মতিভ্রম হয়েছে। বাড়িতে স্বামী সন্তান আছে, তোমার রুহান তোমাকে অনেক ভালোবাসে। আমরা জাস্ট ফ্রেন্ড, আর কিছুই না। স্বামী সন্তান দিয়ে কি করব? আমার সুখ তোমার কাছে, আমি তোমাকে চাই। তুমি মিসকে মিউচুয়ালি ডিভোর্স দিয়ে দাও। ওর মতো মানুষের সাথে যোগ্যতা নেই তোমার বউ হওয়ার। পুরো খ্যাত আর গাইয়া ও তোমাকে কি খুশি করবে? আমি তোমাকে শারীরিক মানসিক সব রকমের সুখ দিয়ে খুশি করব। তুমি ওকে ডিভোর্স দাও, ছেলেকে কাস্টাডি ওকে দিয়ে দাও। এমনিতেও ওরা জারজ, না হলে তোমাকে নিয়ে পক্ষপাতিত্ব করবে কেন? কথাটা শুনে খান সাহেবের মেজাজ খারাপ হয়ে যায় আর ঈশার গালে কয়েকটা চর বসিয়ে বলে, তোর চরিত্র খারাপ সেটা আমার আগে বোঝা ছিল। আমি আমার দোষে সবার কাছে খারাপ। আমি তোকে আমার বন্ধু ভেবে কেয়ার করেছি, তার মানে এই নয় আমি তোকে ভালোবাসি। আমি আমার বউকে ভালোবাসি, আর আজকে আমি ওর জন্য এইসব নিয়ে এসেছি, তোর জন্য না। যা আমার বাসা থেকে বেরিয়ে যা। ঈশাকে বাসা থেকে তাড়িয়ে পেছনে ফিরে দেখে মেয়ে তার দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। উনি মেয়েকে জড়িয়ে ধরার চেষ্টা করতে মেয়ে ওনাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে রুমে চলে যায়। উনি ফ্লোর থেকে দৌড়ে মেয়ের দরজা ডাকিয়ে বলে, মা দরজা খোল, আমার কথা শোন। তোরা সবাই আমাকে ভুল বুঝে থাকিস, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? তোর মাও আজকে আমার কাছে এলো না, ওর কি মনে নেই আমাদের বিবাহবার্ষিকীর কথা? তখন ওনার গাল বেয়ে চোখের জল পড়তে শুরু করে আর উনি চোখের জল মুছতে মুছতে দরজার সামনে এসে বসে পড়ে। কি যেন ভেবে মিয়াদকে কল করে। তখন ওপাশ থেকে বেগম বলে, আসসালামু আলাইকুম। কে? বেগমের কণ্ঠ শুনে মদের গ্লাস রেখে, তুমি এলে না যে? আমি তো এখনও তোমার অপেক্ষায় বসে আছি। শোনো না, আই লাভ ইউ। এই যে আই লাভ ইউ। আপনি নেশা করেছেন? কিছু তো একটা লাগবে আমার ভালো থাকার জন্য। আমি তো জানি তুমি এসব পছন্দ করো না। তুমি নাই, তাই একটু করছি। ফিরে এলে আর করবো না। মাঝরাতে ফোন করে আমার সাথে ফাজলামি করছেন? না না, ফাজলামি করবো কেন? আচ্ছা, একটা খারাপ কথা বলবো কি? এই 6 মাস আগে একবার তুমি আমার কাছে ছিলে না? তারপর কি তোমার পেট হইছে? পেট মানে নামে আমি কিছু ব্যবহার করিনি তো, বাচ্চা হওয়ার কথা। শুধু আপনি ড্রিঙ্ক করে আছেন, ঘুমোতে যান। কি ফোনটা কেটে দিল, লজ্জা পেয়েছে মনে হয়। হা হা। পরের দিন সকালে খান সাহেব ফ্রেশ হয়ে ফোন নিতে হঠাৎ করে একটা রেকর্ডিং প্লেন হয়। রেকর্ডিংটা শুনে খান সাহেবের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। ইস, এখন কি হবে? নেশার করে কী সব বলছি আমি। আমি ওকে ফোন করে ঢপ দিতেই, না হলে নেশা করার জন্য বকা খেতে হবে, তবুও তার সাথে কথা বলতে হবে। তাই সাত পাঁচ না ভেবে ছেলেকে ফোন লাগাই। এবার বেগম ফোন রিসিভ করে আমি ওর কথা না বলে জিজ্ঞাসা করি, কেমন আছো? ভালো আছে, আপনি? আমিও ভালো আছি। প্লিজ কালকে রাতের কথা মনে করো না। আসলে আমি হুঁশে ছিলাম না, তাই কি বলতে বলেছি, সরি। আর হ্যাঁ, সে তো থাকবেনই।
তার নতুন বউ কি আপনার মন ভরাতে পারেনি যে সকালবেলা আমাকে ফোন করে গাল গল্প করছেন? মানে আমাদের বাসরের আগে ঈশা আমার ছেলেকে ফোন করেছিল, তাকে বলল যে সে নাকি জারজ। এসবের মানে কি? আপনাদের সুখের সংসারে কি সুচ ঢুকলে ফাল হয়ে বেরিয়ে এসে? না, তুমি আমার কথা শোনো, যেটা শোনার বা বাড়ির বাইরে পা রাখে আগেই শুনেছি। আমি আপনার সাথে আর আমার কোনো সম্পর্ক নেই। নেক্সট টাইম এখানে ফোন করবেন না। কেন এরকম সম্পর্কবদ্ধ ছিলাম হয়তো, তাই কারো খারাপ চাইতে পারবো না। দোয়া রইল, ভালো থাকবেন আপনি। যা ফোনটা কেটে দিল। বেয়াদব মেয়েটা সব প্ল্যান করেই করেছে। আমার মেয়েটাও আমাকে ভুল বুঝছে। বিকেলে খান সাহেবের বন্ধু হাঁটতে হাঁটতে শ্বশুরবাড়ি কেটে যায় বেগমকে এক নজর দেখতে। ব্যাপারটা মিয়াদ বুঝতে পেরে মেয়ের মাথায় ঘোমটা টেনে খান সাহেবকে ভেংচি মেরে দুষ্টু মার্কা ডেভিল হাসি দিয়ে হা হা। কী হলো বাবা, হাসছিল কেন? কেন আবার? আজকালকার শকুনগুলো আমার মায়ের উপর বদ নজর দেয়। মানে? কিছু না মা, চলো আমি তোমাকে রুমে দিয়ে আসি। আচ্ছা চল বাবা। হঠাৎ করে আমার মামাতো বোন জিয়ান এসে বলল, ভাইয়া আমি না। চুপ তুই, আমি দেখে নিচ্ছি। কি হয়েছে বাবা? কিছু না মা। ও, তুই তো বেশি বুঝিস এখন। আমি জানি তুই বাবাইকে দেখে এখানে এসেছিস, তাই না? হুম। এখন কি করব? স্ক্রু টাইট দিতে হবে। তার আগে দেখে যা তো সে কোথায় অবস্থান করছে। কোথায় আবার? বাসার সামনে রহিম দাদুর দোকানে বসে চা খাচ্ছে। ওকে, রহিম নানুকে কড়া করে রং চা বানাই দিতে বল। এক্ষুনি দিতেছি নানু ভাই। আমার আম্মাজান কেমন আছে? মাশাআল্লাহ ভালো আছে। জামাই বাবা কেমন আছেন? তার খবর জানি না। কেন নানা ভাই? তার সাথে সব সম্পর্ক পাট চুকিয়ে এসেছে। নানু আর যাবে না? কেন? লোক ভালো না। জামাই বাবাকে কবে দেখেছি মনেও নেই। জানো নানু ভাই? রহিম সাহেবের কথা শুনে মিয়া তার ৩২টা দাঁত বের করে খান সাহেবের বাংলার পাঁচের মতো চেহারার দিকে তাকিয়ে হা হা করে হেসে দেয়। কী হলো নানু ভাই, হাসো? এমনি। নানু ভাই, তুমি তাকে কবে দেখেছো? ওই তো আম্মাজানের বিয়ের দিন। আসলে বড়লোকের ছেলে তো, তারপরে আর কখনো শ্বশুরবাড়িতে বেড়াতে আসে নাই। আসবেই কেন? কত দামি জুতা, জুতার সোল খুলে যাবে না? খান সাহেব ছেলের কথায় খানিকটা ভড়কে গিয়ে নিজেকে সামলে নিয়ে মনে মনে বললেন, ফাজিলের ছেলে, তোমাকে এখানে না পেয়ে বাসায় পেলে চাপকে সিধে করে দিতাম। হঠাৎ খান সাহেবকে চমকে দিয়ে জিয়ানা এসে মিয়াদকে চোখ মেরে বলে, রহিম দাদু, ফুপি মায়ের ফোনে ১০০ টাকা রিচার্জ করে দাও তো। হ্যাঁ নানু ভাই, আমি আম্মুর নাম্বার বলছি, তুমি রিচার্জ করে দাও। হ্যাঁ নানু ভাই, নাম্বার বলো। তখনই খান সাহেব কান খাড়া হয়ে যায়। না থাক, দরকার নেই। ৫০ টাকার দুটো ক্র্যাশ কার্ড দিয়ে দাও। আবার কে না কে মাকে ফোন করে ডিস্টার্ব করবে, কে জানে। খান সাহেব নিজের রাগটাকে সামনে নিয়ে বলল, আমি কখনো বেগমকে ফোন কিনে দেই নেই, এই ভয়ে যে পিছে যদি অবৈধ সম্পর্কে জড়ায়। কিন্তু এ বাড়িতে এসে ছেলেরা ওকে ফোন কিনে দিয়েছে, আর সেটা আমি জানি না। জিয়ানা, চল বাসায় চল। খান সাহেব রাত ৮টার সময়ও দোকানে বসে চা খাচ্ছিল আর বারান্দার দিকে নজর রাখছিল। হঠাৎ করে বেগম বারান্দায় এসে দোকানের দিকে তাকাতে খান সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়ে মিষ্টি করে হাসি দেয়। কিন্তু বেগম মুখ ঘুরিয়ে চলে যায় আর মনে মনে ভাবে, জীবনে তো আমার বাপের বাড়িতে বেড়াতে আসিস না, আর এখন দোকানে বসে চা খাচ্ছিস, অসহ্যকর। আর উনি এখানে কি করছেন? রূপের ১৬ আনা পূর্ণ করে কি ওনাকে খুশি করতে পারেননি? যা চলে যা, একটু দাঁড়িয়ে গেল না। ভাবছি আমি নিচে গিয়ে তোমার সাথে ভাব জমিয়ে প্রেম করব, তুমি করতে দিলে না। এতটাই খারাপ আমি। রাতে বাসায় ফিরে খান সাহেব দেখেন মেয়ে তাকে ছাড়াই ডিনার করেছে। মেয়ের মুখটা কালো হয়ে আছে। তাই সে মেয়ের কাছে এগিয়ে গিয়ে বলল, কিন্তু মেয়ে তাকে ইগনোর করে চলে যায়। এতে খান সাহেবের মন তার খারাপ গিয়ে কক্ষে শুয়ে পড়ে। কিন্তু মিয়াদের দুষ্টুমির কথা মনে করে একগাল হেসে ঘুমানোর চেষ্টা করে। পরের দিন সকালে অফিস যাওয়ার সময় খেয়াল করে দেখে তার বেগম স্কয়ার হসপিটাল থেকে বেরিয়ে আসছে। যদি তাই সে গাড়ি থামিয়ে তাড়াতাড়ি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন, তুমি কেমন আছো? চলো বাসায় চলো। আপনি সোজা কথা বুঝতে পারেন না? আমি আপনাকে একসেপ্ট করছি না। খান সাহেব তক্ষুনি রেগে যান আর নিজেকে সামলাতে না পেরে বলে, ঈশা আসলে ঠিকই বলে, তুমি একটা অশিক্ষিত গাইয়া। তুই আমার যোগ্য না। তোর কুশিক্ষায় বড় হয়ে আমার ছেলেগুলো নষ্ট হয়েছে। এই তুই ফোন কিনেছিস কেন? পরপুরুষের সাথে প্রেম করার জন্য? এই তুই না বিবাহিত? তোর দেখি ৩টা বাচ্চা আছে। কার সাথে অবৈধ সম্পর্ক আছে তো? আমাকে বল। তোর আশিককে আমি গিয়ে দেখে আসি আমি। আপনার মতো ফালতু লোকের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। সমস্ত সম্পর্কের পাট চুকিয়ে এসেছি। এখন আপনি নাটক করছেন? মা, বাবাকে চলো, বাসায় চলো। এই লোকের সাথে কথা বলে আমার মুখ খারাপ করতে চাই না। অফিসে গিয়ে খান সাহেব রাগ ঠান্ডা হতেই চোখের জল মুছতে মুছতে বলেন, আমি তোমাকে বাসায়
ফিরে আসার কথা বলতে চেয়েছিলাম, কিন্তু রাগের মাথায় আবারও ঈশার প্রসঙ্গ টেনে এনে তোমাকে কষ্ট দিচ্ছি। কি করে তোমাকে বোঝাবো যে আমি ভুল করেছি? বাজে লোক একটা, ওর সংসার ছেড়ে এসে ও এক চিলতে শান্তি নেই আমার। মা বাদ দাও তো, শোনো, কি আমার যে বোন হবে সেটা তোমাকে দেখলে বোঝা যায়। কেন হুঁ? বাবা 7-8 মাসের আগের কিছু বোঝা যায় না। ওকে যখন বোঝা যাবে আল্ট্রাসোনোগ্রাফ করে দেখবে বুনু কিক মারে না কিল মারে। হুঁ, বাবা তোরা তো ধরেই নিয়েছিস বুনু হবে, বুনু তো হবেই, আর ইয়ানার মতো ডাইনি হবে না। হুঁ, শাকচুন্নি একটা, হা হা হা। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই নেক্সট পার্ট দিব। ত্যাগের সংসার, নেক্সট পার্ট কমেন্ট করলে অবশ্যই নেক্সট পার্ট দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।